আজকের ঘটনাটি একটি বাচ্চা কার ইঞ্জিনের ঘটনা। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, একজন মা কতটা নিষ্ঠুর আচরণ করতে পারে। যখন আমি ঘটনার পুরো রহস্য জানতে পারি তখন আমার নিজের চোখে পানি চলে এসেছিল। এই ঘটনাটি অনেক দিন আগের ঘটনা। তখন আমি কেবল আব্রাহামজিনকে পেয়েছি। কোন এক গ্রাম থেকে আমার কাছে একজন লোক আসে সাহায্যের জন্য। আমি তখন আমার ঘরে বসে কবিরাজির বই দেখছিলাম। তখন ঘরের জানালাটি বাইরে তাকিয়ে দেখে একজন লোক হন্তদন্ত করে আমার বাড়ির দিকে প্রবেশ করছে। লোকটির এভাবে হন্তদন্ত হয়ে আমার বাড়িতে প্রবেশ করার কারণে আমিও ঘর থেকে বেরিয়ে যাই। লোকটি আমার কাছে জিজ্ঞেস করে, আপনি কি শমশের কবিরাজ? তখন আমি উত্তর দিলাম, হ্যাঁ আমি শমশের কবিরাজ। তখন সে লোকটি বলল, কবিরাজ সাহেব, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা হয়তো প্রাণে বেঁচে যাব। তখন আমি বললাম, দেখুন, সাহায্য চাবেন উপরওয়ালার কাছে, সে যদি চায় কেউ আপনাকে মারতে পারবে না। বলুন আপনার কি সমস্যা, সব খুলে বলবেন, ওরা কিছু লুকাবেন না। তখন সে লোকটি বলতে শুরু করলো। আমি লোকটির মতো করে বলছি, আমার নাম জহির, এখান থেকে প্রায় 3 গ্রাম পরে আমাদের গ্রাম। ঘটনাটি শুরু হয় প্রায় 2 মাস আগে থেকে। ঘটনাটি প্রথম ঘটে এনামুল নামের একটা ছেলের সাথে। এনামুল আমাদের গ্রামের বাজারে মুদির দোকান দিত। প্রায় বাড়িতে ফিরতে তার দেরি হয়ে যেত। সেদিন রাতে সবকিছু গোছগাছ করে দোকান বন্ধ করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। বাড়ি ফেরার পথের রাস্তায় একটা বয়লার স্তূপ পড়ে। সেখান থেকে আসার সময় সেই বয়লার স্তূপের আশেপাশ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। প্রথমবার সে ভাবে হয়তোবা ভুল শুনেছে, কিন্তু হঠাৎ আমারও একইভাবে কান্নার আওয়াজ শুনতে পায়। করুণ কণ্ঠে একটা বাচ্চা শিশু যেন কাঁদছে। সে এবার আশেপাশে লাইট বেড়ে খুঁজতে থাকে কোথা থেকে বাচ্চা শিশুর কান্নার আওয়াজ আসছে। অনেকটা খোঁজার পরে সে খুঁজে পাচ্ছিল না। এরপর তার মনে হলো কান্নার শব্দটা জঙ্গলের দিক থেকে আসছে। এরপর সে ধীরে ধীরে সামনের দিকে লাইট মেরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। জঙ্গলের একটু ভেতরে গিয়ে সে দেখতে পায় একটা বাচ্চা ছেলে মাথার নিচ দিকে যেন দিয়ে কাঁদছে। তখন এনামুল বাচ্চাটির কাছে গিয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? আর এত রাতে এই জঙ্গলের ভেতরে কি করছো তুমি? তখন সে বাচ্চা ছেলেটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার আম্মু আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে, আমাকে আর কেউ নিতে আসেনি। তুমি কি আমার আম্মুকে দেখেছো? তখন সে ছেলেটি বলল, সেটা তো আমি জানি না। তখন এনামুল বলল, কি বলছো, তোমার আম্মুর নাম তুমি জানো না? তখন সে বাচ্চা ছেলেটি বলল, জানি না, আর আমি তাকে কখনো দেখিনি। তখন এনামুল বলল, দুষ্টুমি করছো আমার সাথে? তুমি চলো আমার সাথে আমার বাড়িতে চলো, কালকে সকালে আমি তোমাকে তোমার আম্মুর কাছে দিয়ে আসবো। তখন সে বাচ্চা ছেলেটি কর্কশ কণ্ঠে বলল, আমার আম্মু ছাড়া এখান থেকে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। তুই যেহেতু আমার আম্মুকে চিনিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ, তোকে এখানেই শেষ করে দেব। এটা বলেই বাচ্চা ছেলেটি ধীরে ধীরে হাওয়ার সাথে ভেসে যেতে থাকে আর মুহূর্তে তার আকার ছোট হতে থাকে। চোখ দুটো যেন একেবারেই কালো হয়ে যায়, কোনো বই ছিল না। এইটা দেখে এনামুল দুপা করে পিছিয়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে তুমি? ছেড়ে দাও আমাকে, এই ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বলে যেই না সে দৌড় দিতে যাবে, ঠিক তখনই বাচ্চা ছেলেটি এনামুলের গলা একটা কামড় দিয়ে বসে আর তার এক কামড়ে তার ঘাড় থেকে রীতিমতো মাংস আলাদা করে ফেলে। এনামুল যেন ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় আর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। পরের দিন সকালে জঙ্গলের বাইরে একটা গাছের উপরে এনামুলের ডাস পাওয়া যায়। আমরা ভেবেছিলাম হয়তোবা কোনো ডাকাত বা কোনো শত্রু এইভাবে মেরে ফেলেছে। ওদের পরিবারে ওর বৃদ্ধ বাবা মা ছিল। এইভাবে সন্তানের নাশ থেকে তারা কান্নায় ভেঙে পড়ে। কি বেড়েছে তাদের সন্তানকে, তখন তো আমরা কিছুই জানতাম না। এরপর 3 থেকে 4টা দিন কেটে যায়। 3 থেকে 4 দিন পরে ঘটে আর একটি ঘটনা। মাত্র 16 বছর বয়সে একটা ছেলেকে মৃতদেহ পাওয়া যায় একইভাবে। ছেলেটির নাম ছিল জাহিদ। রাতে বাজার থেকে বাড়ি ফিরছিল। সেই জঙ্গলের সামনে আসতেই জঙ্গল থেকে একটা বাচ্চা ছেলে তাকে একটা ডাক দেয়। ডাক দিয়ে একটা মায়াবী কণ্ঠে বলতে থাকে, আমাকে নিয়ে যাও, আমাকে একা রেখে চলে গিয়েছে আমার মা, আমার না একা অনেক ভয় লাগছে, আমাকে নিয়ে যাও তুমি।
নিয়ে যাও। তখন জাহিদুল জঙ্গলের দিকে লাইট মেরে সেদিকে দিয়ে চলে যেতে থাকে। জঙ্গলের একটু ভেতরে গিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। তখনই বাচ্চা ছেলেটি জাহিদুলকে জিজ্ঞেস করে, কে তুমি? আর এই জঙ্গলে রাতের বেলা কি হয়েছে? কি করছো তুমি? তখন বাচ্চা ছেলেটি বলল, আমাকে এখানে আমার মা রেখে চলে গিয়েছে, আর ফিরে আসেনি। তুমি কি আমার সাথে কিছুক্ষণ খেলবে? কিছু সময় পর আমার মা চলে আসবে, তখন তুমি চলে যেও। তখন জাহিদুল বলল, তোমার বাসা কোথায়? আমাকে বলো তো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তখন বাচ্চা ছেলেটি বলল, আমি তো চিনি না আমাদের বাড়ি, তাই তো আমি আমার আম্মুর জন্য অপেক্ষা করছি। তুমি জানো আমরা লুকোচুরি খেলে অনেক বেশি ভালো লাগে। তুমি লুকিয়ে পড়ো, আমি ঠিক তোমাকে খুঁজে বের করব। এই বলে বিচ্ছিরি কণ্ঠে ছেলেটি হাসতে থাকে এবং জাহিদুলের গলাটা কেটে ফেলে ধারালো কিছু একটা দিয়ে। পরের দিন সকালবেলা এভাবে আরো একটি লাশ দেখে পুরো গ্রামবাসী ভয় পেয়ে যায়। হুজুর, এভাবে করে কেটে গেল বেশ কিছুদিন। তেমন কিছু আর ঘটলো না এর ভেতরে। আমাদের গ্রামের একজন ছোটখাটো কবিরাজ, তার নাম ছিল এনায়েত কবিরাজ। একদিন রাতের বেলা সরে কিন্তু আমি ব্যর্থ হই। তখন সেখান থেকে দৌড়ে পানি আসতে থাকি। বাচ্চাটি দূর থেকে বলতে থাকে, কতক্ষণ পালিয়ে বেড়াবি? তোরা যতক্ষণ না আমার জন্মদাত্রী মাকে খুঁজে না পাবো ততক্ষণ তোদেরকে মারতে থাকবো, মাথায় রাখিস। এই বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আমরা তখন থেকে ভালো কোনো কবিরাজ খুঁজতে থাকি এবং কয়েকজন কবিরাজকেও নিয়ে আসি, কিন্তু কেউ কিছু করতে পারেনি হুজুর। সবাই বলে এর সাথে পেরে ওঠা খুব কঠিন হবে। এই বাচ্চাটা নাকি অনেক বেশি শক্তিশালী এবং সাধারণ কোনো কবিরাজের ধরাছোঁয়ার বাইরে। আমরা তখন থেকে ভালো কোনো কবিরাজ খুঁজতে থাকি এবং কয়েকজন কবিরাজকেও নিয়ে আসি, কিন্তু সেও কিছুই করতে পারে না। সবাই একই কথা বলে, এর সাথে পেরে ওঠা খুব কঠিন, এই অনেক বেশি শক্তিশালী, সাধারণ কোনো কবিরাজের ধরাছোঁয়ার বাইরে। আপনারা বড় কোনো কবিরাজ বা হুজুর নিয়ে আসুন। এরপর আমরা একজন তান্ত্রিককে নিয়ে আসি, কিন্তু সেই তান্ত্রিক এতটা খারাপভাবে মেরে ফেলে আমরা বনে বসাতে পারবো না। কবিরাজ সাহেব, আপনি আমাদের শেষ ভরসা, কিছুটা করুন কবিরাজ সাহেব। এরপর বলছেন শমশের কবিরাজ, ঠিক আছে, আপনারা এখন আপনাদের গ্রামে ফিরে যান। আমি আগামীকাল সকালে আপনাদের গ্রামে আসবো। কেমন? তারা আমাকে ঠিকানা দিতে চাইলে আমি বললাম, লাগবে না, আমি নিজেই চলে আসবো আপনাদের গ্রামে, চিন্তা করবেন না। তখন লোকটি আমার দিকে তাকিয়ে একটু ইতস্তত বোধ করলো এবং বেশ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। এরপরে আমি একেবারে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার কবিরাজি কক্ষে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বাড়িতে চীনের সর্দার বড় পুত্র আব্রাহাম জোহানকে স্মরণ করতে থাকি। কিছুক্ষণ পর আমার সামনে একটা আলোর বনের মতো রীতিমতো আবির্ভাব হলো। আলোর কারণে আমার পুরো ঘরটা যেন পরিষ্কার হয়ে যায়, আর সেই আলোর বনের ভেতর থেকে বেরিয়ে আসে বাড়িতে চীনের ভবিষ্যৎ সর্দার আমার বন্ধু চীন আব্রাহাম জোহান। সে কি মায়া বহরা চেহারা দাদু ভাই! একবার আব্রাহামকে যে দেখবে তার থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে, এতটাই সুন্দর তার চেহারা। আমার হুঁশ ফিরল আব্রাহাম জোহানের সালামের শব্দে। আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন বন্ধু আপনি? তখন আব্রাহাম বলল, আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমাকে তো অনেক চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বলো। তখন আমি তাকে বললাম, আমি তো ভালো নেই বন্ধু, আমি ভালো নেই। আমার কাছে একজন লোক এসেছিল, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তাদের গ্রামের সমস্যাটা কি। এরপর আব্রাহাম বলল, ঠিক আছে বন্ধু, আমাকে কিছু সময় দাও, আমি তোমাকে জানাচ্ছি। এরপর প্রায় 2 ঘন্টা পর আব্রাহাম আবারও সে আলোক রশিদ ছড়িয়ে উপস্থিত হয় আমার সামনে, কিন্তু এবার তার চেহারায় কোনো মায়া ছিল না, সে খুবই আকাণ্ডিত ছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কাজটি হাতে নিও না, এতে তোমারই বিপদ হতে পারে। তখন আমি জিজ্ঞেস করলাম, পুরোটা খুলে বলো তো আমাকে কি হয়েছে। তখন আব্রাহাম বলতে শুরু করলো, মানুষ ঘটনা নিষ্ঠুর হতে পারে, সেই ঘটনাটা না দেখতে বুঝতে পারবে না। ওই গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবার আজিজ শিকদার মেয়ে লিমার সাথে পাশের গ্রামের আবির নামের একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। সম্পর্ক অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও আবির লিমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে লিমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। ওই শারীরিক সম্পর্কের কারণে লিমার পেটে বাচ্চা আসে। তখন সেটা কেউ বুঝতে পারেনি
এভাবে অনেকটা দিন কেটে যায়, আর লিমা বুঝতে পারে ওর পেটের বাচ্চা এসেছে। তখন লিমা অনেক ভয় পেয়ে যায়। এই বিষয়টা আবিরের সাথে কথা বলে আবিরের সাথে তেলে বেগুনে রীতিমতো জ্বলে ওঠে। তখন আবির বলে বাচ্চা নষ্ট করে দিতে, কিন্তু লিমা তাতে রাজি ছিল না। লিমা তাকে বিয়ে করতে প্রেশার দেয়, কিন্তু আবির বিয়ে করতে চায় না। আবির লিমাকে পরিষ্কার করে বলে দেয় তার সাথে আর যোগাযোগ না করতে। লিমা কি করবে কিছুই তখন বুঝে উঠতে পারছিল না। লিমা অনেকটা ভেঙে পড়ে। এভাবে আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। লিমা বাচ্চাটির পেটে বড় হতে থাকে। এরপর লিমা একটা নিষ্ঠুর পদক্ষেপ নেয়। সে ঠিক করে ফেলে এই বাচ্চাটিকে সে নষ্ট করে ফেলবে। তার সে গ্রামের একজন মহিলা কবিরাজের শরণাপন্ন হয় এবং তার মাধ্যমে বাচ্চাটিকে ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের আগে বের করে ফেলে, যার কারণে বাচ্চাটির জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। ওই গ্রামে যে হত্যাগুলো হয়েছিল সেগুলো করেছে ওই বাচ্চাটির গার্জিয়ান। বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তাকে কোনো প্রকার জানাজা বা কবর দেওয়া হয়নি। ময়লার স্তূপের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। আর ঠিক তখন থেকে বাচ্চাটির গার্জিয়ান মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে একের পর এক মানুষকে হত্যা করছে। তুমি হয়তো জানো পবিত্র আত্মার শক্তি কতটা। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে মেরে ফেলা হয়েছে, যার কারণে তার গার্জিয়ান প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে। সেই তান্ত্রিকের কথা শুনেছ, সেই তান্ত্রিক বাচ্চাটি গার্জিয়ানকে বন্দি করতে চেয়েছিল, বন্দি করে তার গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল তান্ত্রিক, যার কারণে সে তান্ত্রিককে মেরে ফেলেছে ভয়ঙ্কর ভাবে। আব্রাহামের মুখে এই কথাগুলো শুনে আমার চোখে রীতিমতো পানি চলে আসে। মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? নিজেদের ভালো চিন্তা করে নিজের সন্তানকে মেরে ফেললো। তখন আমি আব্রাহামকে বললাম, আব্রাহাম, আমি আগামীকাল ওই গ্রামে যাব। তখন আব্রাহাম বলল, কি বলছেন হুজুর? তো কিছু শোনার পরে আপনি ওখানে যাবেন? তখন আমি বললাম, হ্যাঁ যাব আমি, কারণ ভুল করেছে সে গ্রামের মেয়ে, কিন্তু গ্রামের সাধারণ মানুষ তো কোনো ভুল করেনি, তাদেরকে তো আমাকে বাঁচাতে হবে। তখন আব্রাহাম বলল, ঠিক আছে হুজুর, তবে সাবধানে যাবেন, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই বলে তখনকার মতো আব্রাহাম চলে গেল, আর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে। গ্রামের ভেতরে প্রবেশ করেই একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, এখানে জহিরুদ্দিনের বাড়ি কোনটা? এরপর ছেলেটি আমাকে জহিরুদ্দিন মানে আমার কাছে এসেছিল, চার বাসা নিয়ে গেল। আমাকে দেখে জহিরুদ্দিন রীতিমতো আনন্দে ফেটে পড়ে। আমার কাছে এসে বলল, কবিরাজ সাহেব, আপনি এসেছেন, আসুন আমার ঘরে আসুন। পরে আমি তার বাড়িতে গিয়ে বিকেলটুকু বিশ্রাম করে রাতে সে জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিই। প্রথম রাতে সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। পরের দিন একটু গভীর রাতে আমি সেখানে চলে যাই। জঙ্গলের কাছে আসতেই বাচ্চা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার শব্দটা এতটাই করুণ ছিল আর মায়াবী ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। যখন মানুষ সেই আওয়াজ শুনলে মায়ায় পড়ে যাবে। এরপরে আমি সেই কান্নার শব্দটা অনুসরণ করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছে যাই যেখানে যেখানে কান্নার শব্দটি আসছিল। সেখানে নিয়ে রীতিমতো দেখতে পাই ছোট্ট একটা বাচ্চা ছেলে কান্না করছে করুণ সুরে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি আমাকে কাঁদছো কেন বাবা? কি হয়েছে? আমাকে সমস্ত ঘটনা খুলে বলো তো। তখন বাচ্চা ছেলেটি বলল, খুলে বললে কি হবে? আপনি তো এসেছেন আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে। তখন আমি বললাম, তুমি তো শুধু শুধু এই গ্রামের মানুষগুলোকে মেরে ফেলছো, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। তখন বাচ্চা ছেলেটি বলল, তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওরা তো এই গ্রামের মানুষ। তখন আমি আমার বললাম, কিন্তু তুমি তো এটা অন্যায় করছো, এভাবে মানুষদেরকে মেরে অন্যায় করছো। এবার বাচ্চা ছেলেটির রাগান্বিত কণ্ঠটা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি যাদেরকে মেরে ফেলেছি সেটা অন্যায় করে, আর পৃথিবী মুখ দেখার আগে আমাকে মেরে ফেলেছে, সেটা অন্যায় না? কি দোষ করেছিলাম আমি? আমি তো নিজ থেকে আসিনি, তোমাদের তো মানুষ আমাকে এনেছিল। তাদের কিছু সময়ের শান্তির জন্য একটা জীবন শেষ করে দিয়েছে। যখন আমাকে তোমার কাছে এনেছো তাহলে কেন বাঁচতে দিলে না? কি দোষ ছিল আমার, বলো আমাকে। এই কথাগুলো শোনার পরে আমি রীতিমতো হতভম্ব হয়ে যায়, কারণ সে বাচ্চা ছেলেটা যেগুলো বলছিল একটা কথা মিথ্যে বলেনি। আমার চোখের পানি চলে আসে। তখন আমি বললাম, আমি জানি তোমার উপর অন্যায় করা হয়েছে, কিন্তু তুমি যেটা করছো সেটা তো অন্যায় করছো বাবা।
যদি তুমিও এমনটা করো তাহলে তো ওইসব মানুষ আর তোমার ভিতরে কি পার্থক্য থাকবে বলো তো? তুমি একজন পবিত্র আত্মা, তাহলে কেন তুমি এভাবে মানুষদের ভেঙে নিজেদের আত্মাকে কুলুষিত করছো? তার থেকে তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তখন সে বাচ্চা কারিন জিনটা ক্ষিপ্ত হয়ে বলল, না, ওদের কোনো বাপ হবে না। আমি একে একে সবাইকে মেরে ফেলবো। যদি আমাকে কেউ বাধা দিতে আসে তাহলে তাকেও মরতে হবে। আপনি চলে যান এখান থেকে, সেটা আপনার জন্য ভালো হবে। তার বললাম, আমি এখানে এসেছি তোমার হাত থেকে পুরো গ্রামবাসীকে বাঁচাতে। আমি এটা হতে দেব না। আর আমি যে কাজটাতে এসেছি সে কাজ না করে কোথাও যাব না। তখন বাচ্চা কারিন জিনটা বলল, বেশ, তাহলে আপনাকে এখন মরতে হবে। এই বলে বাচ্চা কারিন জিনটা আমার দিকে এগিয়ে আসতে থাকে। যখনই আমার উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই একটা অদৃশ্য বাধার কারণে আমাকে স্পর্শ করতে পারছিল না। তখন সে হাতের ইশারায় বিশাল একটা গাছের ডালের উপরে নিক্ষেপ করলো আমাকে। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি। চোখ খোলার পরে দেখি আমার সামনে আব্রাহাম দাঁড়িয়ে আছে। আব্রাহাম বিদ্যুতের গতিতে সে কারিন জিনটার দিকে এগিয়ে যায়। কিন্তু এটা কি হলো? সে কারিন জিন শুধু হাতের ইশারার মাধ্যমে আব্রাহামকে অনেক দূরে ছুড়ে মারে। আব্রাহাম আবারও কারিন জিনটার দিকে এগিয়ে আসে, কিন্তু এবারও কারিন জিনটা হাতের ইশারায় আব্রাহামকে থামিয়ে দেয়। আব্রাহাম তার জায়গা থেকে কেমন যেন করে একটু নড়তে পারছো না। এবার কারিন জিনটা আমার দিকে এগিয়ে আসতে থাকে, আর এদিকে আব্রাহাম ধীরে ধীরে তার ক্ষমতা ব্যবহার করতে থাকে। ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসতে থাকে। তার আসল রূপে ফিরে আসার ফলে শরীর থেকে লাভা বের হতে থাকে। সেগুলো আশেপাশে ছিটকে পড়তে থাকে। মুহূর্তের ভেতরেই যেন আব্রাহাম সেই কারিন জিনটার বাঁধন থেকে মুক্ত হয়ে মুহূর্তের মধ্যে সেই কারিন জিনটা ধরে আছাড় মারতে থাকে এবং আছাড় মারতে মারতে রীতিমতো দূরে ফেলে দেয়। আর এদিকে আমি চলে যাই জহিরুদ্দিনের বাড়িতে। তার বাড়িতে গিয়ে বলে, আমাকে দ্রুত এনায়েত শিকদারের বাড়িতে নিয়ে চল, নয়তো সর্বনাশ হয়ে যাবে। তখন জহিরুদ্দিন আমাকে এনায়েত শিকদারের বাড়িতে নিয়ে চলে যায়। এনায়েত সাহেবের বাড়ির সামনে এসে আমি তাকে ডাকতে থাকি। তখন এনায়েত শিকদার বাইরে এসে বলে, কে আপনি? আর এত রাতে এভাবে ডাকাডাকি কেন করছেন? কি সমস্যা? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে রিমা কোথায়? সে তখন উত্তরে বলল, আমার মেয়ে তো ঘরেই আছে, কিন্তু কেন, কি হয়েছে বলুন তো? তখন জহিরুদ্দিন বলল, ডাকুন না, তাকে দ্রুত ডাকুন, না হলে সর্বনাশ হয়ে যাবে, দ্রুত ডাক দিন। তখন লিমাকে ডেকে আনে এনায়েত সাহেব। লিমাকে আমার সামনে নিয়ে আসতেই একটা চর মার দেখে। এইটা দেখে লিমার বাবা হতভম্ব হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি ওকে মারলেন কেন? তখন বললাম, সেটাও ঠিকই পেরেছে, ওকে কিসের জন্য মেরেছে ও খুব ভালো করে জানে। এরপরে আমি তাদেরকে লিমার করা কাজগুলোর কথা বলি। সবটা শুনে লিমার বাবা রেগে লিমাকে মারতে যায়, কিন্তু আমি তাকে বাধা দিয়ে বলি, এখন বাড়াবাড়ি করার সময় না, আগে আমার সাথে আপনার এই জঙ্গলে চলুন, ঠিক আছে? ওখানে আমার বন্ধু জিন আর সেই বাচ্চা কারিন জিনের মধ্যে যুদ্ধ হয়েছে। ওদেরকে না থামাতে পারলে পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। আমরা যত দ্রুত পারি সেখানে গিয়ে পৌঁছানোর চেষ্টা করি। সেখানে গিয়ে দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে ততক্ষণে আগুন লেগে গিয়েছে। আব্রাহাম তার পুরো আসল রূপে ফিরে এসেছে। আব্রাহামকে দেখে আমার সাথে থাকা সবাই রীতিমতো আব্রাহামকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি তাদেরকে বললাম, ওকে ভয় পাবেন না, ও আমার বন্ধু আব্রাহাম জোহান, ও আপনাদের কোনো ক্ষতি করবে না, থেমে যাও তোমরা। আচ্ছা, তখন আমি ছোট্ট কারিনজিনটাকে বলি, থেমে যাও তোমরা। আর বাচ্চা কারিনজিনটাকে বলি, আমি তোমার মাকে নিয়ে এসেছি এখানে। সাথে সাথে বাচ্চা কারিনজিনটা থেমে যায়। তখন সে লিমার দিকে তাকিয়ে বলল, মা, ও মা, কেন করলে এটা আমার সাথে? কি ক্ষতি করছিলাম আমি তোমাদের? কিভাবে পাললে নিজের সন্তান, কিভাবে দুনিয়ার মুখ দেখানোর আগে বেড়ে ফেলতে? তখন লিমা রীতিমতো কান্না করতে থাকে আর বলে, আমায় মাফ করে দিস বাবা, সত্যি তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তখন বাচ্চা কারিনজিটা বলল, আমি মাফ করে দেবো তোমাকে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। তখন লিমা বলল, কি কথা বাবা, বল আমাকে, আর কখনো এমন কাজ করো না তুমি। এরপরে বাচ্চা কারিনজিটা আমার কাছে এসে বলল, আপনি আমার সম্পূর্ণ তৈরি না হওয়া সেই দেহটা দাফন করে দিন আর জানাজা পড়িয়ে দিন, তাহলে আমি মুক্ত হয়ে যাব। এরপরে আমি বাচ্চা জিনটার কথা মতো সেই দেহটা দাফন করে দিই এবং জানাজা পড়িয়ে দিই। দাফন শেষ হওয়ার পরে কারিন জিনটা আমার কাছে এসে বলল, আমাকে ক্ষমা করে দিন,
আমি আপনাকে মারতে চেয়েছিলাম, আর আপনার বন্ধু জিনকেও ক্ষমা করে দিতে বলবেন। তাকেও অনেক আঘাত করেছি আমি। আমাকে মুক্ত করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে কারেন্সিটা অদৃশ্য হয়ে যায়। আসসালামু আলাইকুম জসু ভাই এবং সম্মানিত লিসনার্স, ঘটনাটি কেমন লেগেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তীতে ফ্রিতে জিনের তাহলে যদি একটি ঘটনা নিয়ে আসবো। প্রিয় ভাই, ঘটনাটি সিলেক্ট করে কততম এপিসোডে শেয়ার করবেন একটু জানিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। রাতের নিস্তব্ধতা নেমে আসে। আমি নিজের অজান্তে কান পেতে থাকি পাশের ঘরটার দিকে। একটা চাপা দীর্ঘশ্বাস, একটা অস্ফুট আর্তনাদ, বা হয়তো বিছানার চাদর খামচে ধরার শব্দ শোনার জন্য মনটা উন্মুক্ত হয়ে থাকে। কিন্তু আজ কিছুই শোনা যায় না। এখন সেখানে শুধু জমাট বাঁধা নীরবতা, যা আমার বুকের ভেতরটাকে আরো বেশি ফাঁকা করে দিয়েছে। লোকে বলে যা হয়ে গেছে তা ভেবে লাভ নেই, সময় সব ক্ষত সারিয়ে দেয়। কিন্তু কিছু ক্ষত এমন ভাবে আত্মার গভীরতাকে কেটে দেয় যা সময়ের সাথে সাথে আরো বেশি দগদগে হয়ে ওঠে। আমার বোন নীলার সাথে যা ঘটেছিল তা তেমনই এক দগদগে ঘা, যা আমার বাকি জীবনটাকে তাড়া করে বেড়াবে। আমাদের পরিবারটা ছিল 8-10টা মধ্যবিত্ত পরিবারের মতোই। বাবা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, মা সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত, আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত। নীলা ছিল আমাদের সবচাইতে সবার চোখের মণি। ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছিল, প্রাণচঞ্চল হাসি খুশি একটা মেয়ে। ওর হাসিতে পুরো পরিবারটা যেন মুখর হয়ে থাকতো। বইয়ের পোকা ছিল, সাথে ছিল পুরনো জিনিসপত্র জমানোর অদ্ভুত এক শখ। পুরনো টাকার অলিতে গলিতে ঘুরে বেড়াতো, অ্যান্টিকের দোকান থেকে এটা সেটা কিনে আনতো। ওর ঘরটা একটা ছোটখাটো জাদুঘর হয়ে উঠেছিল। ওর এই শখ নিয়ে যে আমাদের জীবনে এমন অন্ধকার নেমে আসবে তা যদি তোর স্বপ্ন দেখতাম। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় বছর খানেক আগে। সেদিন নীলা কলেজ থেকে ফেরার পথে কোথা থেকে যেন বিশাল একটা আয়না কিনে এনেছিল। কাঠের ফ্রেমে খোদাই করা জটিল সব নকশা, কাজটা একটু ঘোলাটে, বয়সের ছাপ স্পষ্ট, দেখে বোঝা যাচ্ছিল জিনিসটা বহু পুরনো। নীলা বলল, দেখ ভাইয়া, কি সুন্দর জিনিসটা পেয়েছি। ও যেন এক্সাইটেড হয়ে চিৎকার করে উঠেছিল। না, আমি ল্যাপটপে কাজ করছিলাম। ওর দিকে তাকিয়ে বললাম, এটা আবার কোথা থেকে জোটালি রে বলতো? বাড়িতে তো আয়নার প্রভাবও পড়েনি। হ্যাঁ, আরে ধর, তুমি বুঝবে না, এটা সাধারণ আয়না নাকি, এটা একটা ঐতিহাসিক আয়না। ভাবো তো, কত মানুষের প্রতিবিম্ব পড়েছে ওটার উপরে, কতটা ঘটনা দেখেছে আয়নাটা। ওর চোখের উপরে অদ্ভুত কিছু দেখে আমি আর কিছুই বলিনি। মা অবশ্য একটু খুঁতখুত করছিলেন। এত পুরনো জিনিস ঘরে আনতে নেই রে মা, কোথা থেকে এনেছি সেটা কে জানে। নীলা মায়ের কথায় কান দেয়নি। নিজের ঘরে পড়ার টেবিলের ঠিক উল্টো দিকে দেয়ালে ওটা টাঙিয়ে দিল। সেদিন থেকে যেন আমার চেনা পৃথিবীটা একটু একটু করে অচেনা হতে শুরু করলো। প্রথম দিকে পরিবর্তনটা ছিল খুব সামান্য, এতটাই যে আমার প্রায় কেউ খেয়ালই করেনি। নীলা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে থাকতো, কিছু জিজ্ঞেস করলে বলতো, নকশাগুলো দেখছি, কি অসাধারণ কাজ। আমরা ভাবতাম নতুন জিনিস নিয়ে মেতে আছে, কদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু হলো তার উল্টোটা। ও ধীরে ধীরে কেমন যেন চুপচাপ হয়ে যেতে লাগলো। যে মেয়েটা সারাক্ষণ বকবক করতো, সে এখন নিজের ঘরে সময় কাটাতো বেশি। খাওয়া দাওয়া কমিয়ে দিল, রাতের বেলা প্রায় জেগে থাকতো। জিজ্ঞেস করলে বলতো, ঘুম আসে না। একদিন রাতের বেলা পানির বোতল নিয়ে রান্নাঘরে যাওয়ার সময় ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। দরজাটা ও কিছুই জানে না। ও শারীরিক পরিবর্তন হচ্ছিল, চোখের নিচে কালি জমে গিয়েছিল, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রায় বলতো ওর নাকি শীত লাগছে, অথচ তখন ছিল ভরা গ্রীষ্মকাল। ঘরের ভেতরে চাদর মুড়ি দিয়ে বসে থাকতো। ওর আচরণ দিন দিন হিংস্র হয়ে আসছিল। সামান্য কথায় রেখে যেত, চিৎকার চেঁচামেচি করতো। একদিন বাবা ওকে পড়ার জন্য বকা দিতে বাবার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন এখনই ঝাঁপিয়ে পড়বে।
ওর চোখ দুটো এমন এক পাশবিক হিংস্রতা ছিল যা দেখে আমার বাবাও চমকে উঠেছিলেন। আমি বুঝতে পারছিলাম কিছু একটা গড়বড় হচ্ছে, কিন্তু কি হচ্ছে তা ধরতে পারছিলাম না। ভাবলাম হয়তোবা মানসিক কোনো সমস্যা। একজন নাম কাটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ডিনার সাথে কথা বললেন, আমার সাথে কথা বললেন, কিছু ওষুধ লিখে দিয়ে বললেন, ডিপ্রেশন আর স্ট্রেস থেকে এমন হতে পারে, চিন্তা করবেন না, ওষুধ খেলে আর নিয়মিত কাউন্সিলিং করলে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই কিছু হলো না, বরং পরিস্থিতি আরো খারাপের দিকে চলে গেল। ওষুধ খেতে চাইতো না, জোর করে খাওয়াতে গেলে হিংস্র ভাবে অদ্ভুত আচরণ করতো। একদিন রাতে যা ঘটলো, তারপর আমাদের আর কোনো সন্দেহ রইল না যে এইটা কোনো মানসিক রোগ নয়, এটি যে ভয়ঙ্কর কিছু আছে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ করে ডিনার ঘর থেকে কিছু একটা ভাঙার বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে গেল। আমি আর বাবা রীতিমতো ছুটে ওর ঘরের দিকে গেলাম। দরজার ভেতর থেকে বন্ধ। আমরা ধাক্কাধাক্কি করতে লাগলাম, নীরা দরজাটা খোল, কি হয়েছে? ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। কয়েক মুহূর্ত পর একটা চাপা গোঙানির শব্দ পেলাম। ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। বাবার আমি মিলে গায়ের জোরে দরজাটা ভাঙার চেষ্টা করতে লাগলাম। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে ছিটকিনিটা ভেঙে দরজাটা খুলে গেল। ভেতরের দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ঘরের আলো নেভানো, শুধু রাস্তায় রাপছাপ আলো এসে পড়েছে। সে আলো আধারিতে আমরা দেখলাম দিলাম মেঝেতে বসে আছে, আর তার সামনে সে বিশাল আয়না ভেঙে চোরবার হয়ে পড়েছে। কাঁচের টুকরো সারা ঘরে ছড়িয়ে পড়েছে। নীরার হাত পা কাঁচের টুকরো রীতিমতো কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। 2 হাতে একটা বড় কাঁচের টুকরো ধরে বেঁচের উপরে কিছু একটা আঁকিবুকি করার চেষ্টা করছে। আর ওর মুখ দিয়ে যে শব্দ বেরোচ্ছে সেটা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, কেমন যেন 2টো কণ্ঠস্বর একসাথে মিশে বিকৃত আওয়াজ তৈরি হয়েছে। একটা নীরার, অন্যটা আরো গভীর, কর্কশ আর পুরুষালী। বাবা চিৎকার করে বললেন, নীলা, মা কি করছিস তুই? বাবার গলা শুনে ও আমার দিকে কেমন যেন মুখ করে ফেরালো। অন্ধকারে ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে চঞ্চল করছিল। মুখটা রক্তে মাখা, আর ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক বিভৎস হাসি। সে পুরুষালী গলায় বলে উঠল, ওকে ডাকছিস? ও তো আরও নেই, এখন শুধু আমি আছি। কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। এখন নীলা আমার সে আদরের ছোট বোন তো এমন নয়। আমি সাহসে ভর করে ওর দিকে এগিয়ে যেতেই ওর হাতের টুকরো টুকরো আমার দিকে রীতিমতো ছুঁড়ে মারলো। একটু জোরে রীতিমতো মুখে লাগলো না। তারপর হঠাৎ করেই ওর নিজের মাথাটা দেয়ালে ঠুকতে শুরু করলো, সাথে একটা বিকট স্বরে চিৎকার। আমরা ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ওর শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। আমি আর বাবা মিলে ওকে রীতিমতো সামলাতে পারছিলাম না। কোনো উপায় না দেখে আমি দৌড়ে রান্নাঘর থেকে দৌড়ে নিয়ে আসলাম। বাবা আর আমি মিলে অনেক কষ্টে ওর হাত পা বেঁধে ফেললাম। তখনও ছটফট করছিল, আর সেই দুর্বদ্ধ ভাষায় অনর্গল বকাবকি করছিল। সে রাতে আমরা কেউই এক ফোঁটা ঘুমাতে পারিনি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা বুঝতে পারলাম ডাক্তাররা ওষুধ নিয়ে এই রোগের চিকিৎসা হবে না। এর শিকড় আরো অনেক গভীর। আমার এক দুঃসম্পর্কের চাচা ছিলেন, যিনি এসব প্যারানর্মাল অতিপ্রাকৃত বিষয় নিয়ে চর্চা করতেন। উপায় না পেয়ে বাবাই তাকে ফোন করলেন, এবং সমস্ত ঘটনা শুনে তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা সম্ভবত খুব খারাপ কিছুর পাল্লায় পড়েছ। আমি একজনের ঠিকানা দিচ্ছি, তার নাম রেজাউল করিম। তিনি কোনো ফকির বা ওঝা নন, বরং এই বিষয়গুলো নিয়ে তিনি গবেষণা করেন। তাকে একবার খবর দিয়ে দেখো, অথবা তিনি ওরা সাহায্য করতে পারবেন। সেই মুহূর্তে রেজাউল করিমের ছিলেন আমাদের শেষ ভরসা। আমরা জানতাম না একটা ফোন কলই আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দেবে, যা শুধু আমাদের পরিবারকেই নয়, বরং অস্তিত্বের অন্ধকারতম দিকে আমাদেরকে পরিচালিত করে দিবে। আমরা তখন কেবল ঝড়ের পূর্বাভাস পেরেছিলাম। আসল ঝড়টা কতটা বিধ্বংসী হতে চলেছে তার কোনো ধারণাই আমাদের ছিল না। চাচার কাছ থেকে রেজাউল করিম সাহেব ফোনটার নম্বরটা নেওয়ার পর এক মুহূর্ত দেরি করেনি। কাঁপা হাতে ফোন করতে উপাস থেকে ভেসে এলো এক শান্ত, একদম স্থির কণ্ঠস্বর। আমার পরিচয় এবং সমস্যার কথা শুনে তিনি কোন রকম বিস্ময় আর অবিশ্বাস প্রকাশ করলেন না, শুধু বললেন, আমি আসছি।
ঠিকানা মেসেজ করে দিন। আর হ্যাঁ, রোগীর শরীর থেকে রক্ত পড়াটা যেন যে কোনো উপায় বন্ধ করার চেষ্টা করুন। তাকে কোনোভাবে একা ছাড়বেন না, কেমন? তার কণ্ঠস্বরের নিশ্চয়তা আমাদের ভিতরের ভয়টাকে কমানোর বদলে আর যেন বাড়িয়ে দিল। মনে হলো এই মানুষটা জানেন তিনি কিসের সম্মুখীন হতে চলেছেন। পরের কয়েক ঘন্টা আমাদের জন্য সাক্ষাৎ নরক ছিল। নীরাকে আমরা ঘরে রেখেছিলাম, কিন্তু ওর হাত পা পাথর খুলে দেওয়ার সাহস পায়নি। ও নিস্তেজ হয়ে পড়েছিল। তোর চোখ সিলিং এর দিকে স্থির হয়েছিল। মাঝে মাঝে শুধু বিড়ি বিড়ি করে শীতের বদ্ধ ভাষায় কি সব যেন বলছিল। ওর কেটে যাওয়া হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছিল, কিন্তু যন্ত্রণার কোনো চিহ্ন মাত্র মুখে ছিল না। যেন শরীরে ওর ভেতর থেকে আছে কোনো অনুভূতি নেই। মা নীনার পাশে বসে নিঃশব্দে কোরআন শরীফ পড়ছিলেন আর কাঁদছিলেন। বাবা ঘরের বাইরে বারান্দায় পায়চারি করছিলেন। তার কাঁধ দুটো রীতিমতো দুশ্চিন্তার ভারী ঝুঁকে পড়েছে। আমাদের সাজানো গোছানো বাড়িটাকে বড় হচ্ছিল বৃত্ত পরে। প্রত্যেক সেকেন্ডে যেন এক একটা ঘন্টার মতো দীর্ঘ ছিল। দুপুরের দিকে কলিং বেল বেজে উঠলো। আমি প্রায় দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। বাইরে দাঁড়িয়েছিলেন 50 ঊর্ধ্ব এক ভদ্রলোক। সাধারণ পায়জামা পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় একটা পুরোনো চামড়ার ব্যাগ। তার চেহারা এমন কিছু ছিল যা একই সাথে ভরসা যোগায় এবং বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়। তার স্থির চোখ দুটো যেন এক্সরের মতো আমাদের ভেতরটা পড়ে ফেলছিল। আমি রেজাল্ট করে, শান্ত গলায় বললেন তিনি। আমি তাকে ভেতরে নিয়ে আসলাম। বাবা এগিয়ে রেজাউল করিম সাহেব বাবার হাত ধরে রেখে বললেন, আমি সব শুনেছি, আগে বেটিকে দেখতে চাই। আমরা তাকে নীরার ঘরে নিয়ে গেলাম এবং দরজার সামনে এসে তিনি এক মুহূর্ত এসে থেমে গেলেন। চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিলেন, যেন ভেতরে বাতাসটা যেন পরখ করে দেখছেন। তারপরে ধীর পায়ে ভেতরে ঢুকলেন। আমরাও তার পেছু পেছু ঢুকলাম। নীলা তখনও সেভাবেই পড়েছিল। রেজাউল সাহেবের উপস্থিতি টের পেয়ে হয়তোবা ধীরে ধীরে মাথাটা ঘোরালো। ওর সেই শূন্য দৃষ্টি এসে পড়ল রেজাউল সাহেবের উপরে। আর ঠিক তখনই ঘরের পরিবেশটা যেন কয়েক ডিগ্রি পর্যন্ত শীতল হয়ে গেল। আমাদের কান ডোম দাঁড়িয়ে গেল। নীলার ঠোঁটের কোণে ফুটে উঠল বিভৎস পরিচিত হাসিটা। এসে গেছিস? সে দ্রুত কণ্ঠস্বরটা শেষ করে উঠল। পুরুষালী কণ্ঠস্বরটা আরো বেশি স্পষ্ট। পাঠিয়েছি তোকে, তোর মতো অনেক কোনোকে গেলে গেছি আমি। রেজাউল সাহেব একটু বিচলিত হলেন না। তিনি শান্তভাবে ব্যাগটা মাটিতে রাখলেন। তারপর নীলার দিকে তাকিয়ে পুরো ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। ভাঙা আয়নার টুকরোগুলো, দেয়ালে শুকিয়ে রাখা রক্তের দাগ, নিচেতে কাঁচ দিয়ে আঁকা হিজিবিজি চিহ্ন, সবকিছু তিনি গভীর মনোযোগ দিয়ে দেখলেন। অনেক পুরনো আর শক্তিশালী, তিনি আপন মনেই যেন বললেন কথাগুলো। তারপর নীলার দিকে ফিরলেন। ওর বিছানার পাশে একটা টুলে রীতিমতো টেনে বসলেন। ওর চোখ দিয়ে সরাসরি তাকিয়ে শীতল গলায় বললেন, যার ঘরে এসেছিস তার নাম কি? নীলা সত্তাটা যেন বিকট ভাবে বলল, নাম দিয়ে কি করবি? তোর শেষকৃত্যর নামটা ব্যবহার করবি? আমি তোর নাম জানতে চাইনি। রেজাউল সাহেবের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর শোনালো। আমি জানতে চাই এই শোটা যার, তার নাম কি? প্রশ্নটা শুনে যেন নীলার ভেতরে সত্তাটা থেমে গেল। ওর মুখের হাসিটা বেরিয়ে গেল। চোখ ফুটে উঠল তীব্র ঘৃণা। কয়েক মুহূর্ত কোনো কথা বলল না। তারপরে ফ্যাস ফ্যাস করে বলল, নীলা। মনে আছে তাহলে? রেজাউল সাহেব বললেন, এখন পুরোপুরি দখল করতে পারিসনি, এখন ওর চেতনার কিছু বাকি অংশ আছে। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, স্বেচ্ছায় শরীর ছেড়ে চলে যায়, নইলে পরিণতি কিন্তু ভালো হবে না। ভয় দেখাচ্ছিস? সত্যটা আবারও হেসে উঠল, কিন্তু এবার হাসির সাথে সে দম্ভ ছিল না, এটা ছিল এক ধরনের ক্রোধ। শরীর এখন আমার, কি আত্মা আমার শিকার। জরুরি, আমাদের প্রত্যেকের মানসিক প্রস্তুতি রাখতে হবে। তিনি বললেন, আমি কাল রাতে আসবো। আসল কাজটা তখনই শুরু হবে। এই সময়টা আপনাদের মানসিক চাপ সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন।
আপনাদের দুর্বলতা নিয়ে কিন্তু খেলবে সারা, বিভ্রান্ত হবেন না, একে অপরের প্রতি বিশ্বাস হারাবেন না, কেমন? তার কথা মতো আমরা কাজ করতে লেগে গেলাম। আমি আর বাবা মিলে সাবধানে কাছের টুকরোগুলো জোগাড় করলাম। প্রতিটা টুকরো তোলার সময় বড় হচ্ছিল, যেন আগুনের হলকা নিতে যাচ্ছি। বটিটা নিয়ে আমি বাড়ির পেছনে জঙ্গলের মতো জায়গায় গেলাম। মাটি খুঁড়তে লাগলাম। দেখি মাটি অসম্ভব শক্ত, যেন কেউ চায় না আমি গর্তটা করি। ঘেমে রীতিমতো একাকার হয়ে কোনো মতে কাজটা শেষ করে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় সন্ধ্যা। রাত নামার সাথে সাথে বাড়ির উপরে যেন একটা অশুভ ছায়া নেমে এলো। রেজাউল সাহেবের কথা মতো আমরা লবণ ছাড়া রুটি আর সবজি খেলাম, কিন্তু খাবারটা গলায় যেন আটকে যাচ্ছিল। নীলার ঘর থেকে কোনো শব্দ আসছিল না, কিন্তু এই নিঃশব্দই যেন সবচেয়ে ভয়ঙ্কর। মনে হচ্ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা। আমি আমার ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ শুনলাম কেউ আমার দরজায় টোকা দিচ্ছে। ভাইয়া, দরজাটা খোল। নীলার কণ্ঠস্বর কিন্তু একদম স্বাভাবিক। আমার সে পুরোনো আদরের বোনের গলা। আমার বোনটা আনন্দে নেচে উঠলো। আমি উঠে পড়েছিলাম দরজা খোলার জন্য। পরক্ষণে রেজাউল সাহেবের সতর্কতা বাণী মনে পড়ল। তিনি বলেছিলেন ও আমাদের দুর্বলতা নিয়ে খেলবে। আমি সারা রাত দিয়ে চুপ করে রইলাম। ভাইয়া, আমার না খুব ভয় করছে, প্লিজ দরজাটা খোল, ওরা আমাকে মেরে ফেলবে। এবার নীলার গলায় একটা কান্নার সুর। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের বোনের এমন আকুতি শুনে কোন ভাই স্থির থাকতে পারে? তবু আমি নিজেকে সামলে নিলাম। তাতে দাঁত চেপে বিছানায় পড়ে রইলাম। বাইরে কান্নার শব্দটা ধীরে ধীরে হাসিতে রূপান্তরিত হচ্ছিল। সে বিকট পুরুষালী, সে কণ্ঠস্বর। ভেবেছিলিস আমি সত্যি তোর বোন? বোকা! আমার শরীর শিওরে উঠলো। বুঝতে পারলাম মায়ার খেলা শুরু হয়ে গেছে। শুধু আমি নই, বাবা মায়ের সাথেও এরকম ঘটনা ঘটলো। সুতরাং শুধু আমার দাদির গলায় মাকে ডাকছিল, কখনো বাবার কোনো ভুলের কথা বলে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছিল। আমরা বুঝতে পারছিলাম রেজাউল সাহেব যা যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যি। এক অদৃশ্য যুদ্ধ চলছিল আমাদের বাড়িতে, যেখানে আমাদের প্রতিপক্ষ আমাদের চীনা বৌকার কণ্ঠ ব্যবহার করে আমাদেরকে ঘায়েল করতে চাইছে। পরদিন সকালটা এলো এক রাশ ক্লান্তি আর আতঙ্ক নিয়ে। নীলাকে সারাদিন কোনো খাবার দেওয়া হয়নি। ও কোনো কিছুই মুখে তোলেনি, শুধু এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছিল। ও শরীরটা আরো শুকিয়ে গেছে, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল ওর ভেতরে জীবনের শক্তি যেন কেউ নিংড়ে 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 বের করে নিয়েছে। বিকেলে করিয়ে সন্ধ্যা নামলো। আমাদের প্রতিরক্ষা অবসান ঘটিয়ে রেজাউল করিম সাহেব এলেন। এবার তার সাথে আরো একজন লোক, বয়স্ক কিন্তু বেশ শক্তপোক্ত। তার হাতে একটা পটলি, বড় পটলি। রেজাউল সাহেব ঘরে ঢুকে বললেন, প্রস্তুত হন, আজ রাতের শেষ দেখতে হবে। আমি যা বলবো ঠিক তাই তাই করবেন। ওর অবস্থাতেই আমার নিদ্রে সামান্য করবেন না। তিনি আর তার সঙ্গে মিলে নীলার ঘরের ঠিক সামনে বসার ঘরটা খালি করতে লাগলেন। ঘরের মাঝখানে তার বিশেষ এক ধরনের সাদা পাউডার দিয়ে এক বৃত্ত আঁকলেন। বৃত্তের চারপাশে আঁকলেন দুর্বদ্ধ কিছু। পুঁটি থেকে বের করলেন কিছু মোমবাতি, একটা পিতলের পাত্রে রাখা পানি আর কিছু শুকনো লতা পাতা। সব আয়োজন শেষ করে তিনি আমাদের দিকে রীতিমতো ফিরলেন। তার মুখটা কঠিন, চোখটা যেন ইস্পাতের মতো জড়ালো। তিনি বলে উঠলেন, এখন আমরা নীলাকে ওই বৃত্তের ভিতরে নিয়ে আসবো। তারপর যা হবে তার জন্য প্রস্তুত থাকুন। দরজা একবার বন্ধ হলে সকালের আগে আর করবেন না। আর যাই শুনুন না কেন, কেউ বৃত্তের ভেতর ঢোকার চেষ্টা করবেন না। আপনাদের বিশ্বাসী এখন নীলার একমাত্র বর্ম। বাবার সাহায্যে আমরা প্রায় অচেতন নীলাকে বাঁচা কোলা করে তুলে বৃত্তের ঠিক মাঝখানে শুয়ে দিলাম। ওকে ছোঁয়ার সাথে সাথে আমাদের শরীরে বরফ ঠান্ডা এক স্রোত যেন বয়ে গেল। বৃত্তের ভেতরে শোয়ানোর সাথে সাথে নীলার চোখ খুলল, কিন্তু সেই চোখে কোনো পরিচিত লেশ মাত্র নেই। সেখানে শুধু দাও দাও করে জ্বলছে আদিম এক ঘৃণা আর আক্রোশ। সে আমাদের দিকে তাকিয়ে এমন এক ভাষায় চিৎকার করে উঠল যা কোনো মানুষের পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়। সে চিৎকারে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠল। আমাদের বুঝতে বাকি রইল না আসল রহস্যটা কেমন শুরু হয়েছে।
নীলাকে বৃত্তের মধ্যে শোয়ানোর পর সে অপার্থিব চিৎকারে আমাদের সবার কানে তালা গিয়েছিল। ঘরের আসবাবপত্র, দেয়াল ঘড়ি, এমনকি আমাদের বুকের পাঁজর রীতিমতো সে শব্দের কাঁপনে থর থর করে কাঁপছিল। রেজাউল করিম সাহেব এবং তার সঙ্গী লোকটি অবিচল, তাদের চোখ মুখে ভয়ের লেশমাত্র নেই, শুধু ইস্পাত কঠিন সংকল্প। আর কোন রকম মাকে ধরে রেখেছিলাম, যিনি নিজের বেড়ে অবস্থা দেখে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। রেজাউল সাহেব তার সঙ্গীকে ইশারা করলেন। লোকটি তার পুটলি থেকে চার কোন একটা পাথরের মতো জিনিস বের করলেন, বৃত্তের ঠিক মাঝখানে রেখে দিলেন। মোমবাতিগুলো নির্দিষ্ট নকশাগুলো অনুযায়ী বৃত্তের চারপাশে জ্বালিয়ে দিলেন। হলদে মোমের আলোয় ঘরের ভেতরে ছায়াগুলো জীবন্ত হয়ে নেচে উঠল। তারপর রেজাউল সাহেব এবং জলগম্ভীর কণ্ঠে বিড়বিড় করে কিছুটা পাঠ করতে শুরু করলেন। তার ভাষায় আরবি এবং ফার্সির মতো শোনাচ্ছিল, তার উচ্চারণ এবং সার সংক্ষেপ ছিল। আমি অনেক কষ্টে মাকে আটকালাম। সতারা দেখলো এই কাজ চলবে না, এই চারে কোনো কাজ হলো না। এবার ওর বাবার দিকে ফিরলো। ওর কণ্ঠস্বরটা বদলে গিয়ে আমার মৃত দাদার কণ্ঠের মতো শোনালো। খোকন, তুই তোর বাবারে দেওয়ার কথা তো রাখতে পারিস নাই। তোর দুর্বলতার জন্য আজ তোর মাইয়ার এই অবস্থা। তুই একটা ব্যর্থ বাবা, ব্যর্থ স্বামী, ব্যর্থ সন্তান। বাবার মুখটা ফ্যাঁকা সরে গেল। আমি দেখলাম তার আত্মবিশ্বাসের দেয়ালটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি অসহায় দৃষ্টিতে একবার আমার দিকে, একবার নীলার দিকে তাকালেন। সতরা এবার শেষ চেষ্টাটা করলো আমার উপরে। সরাসরি আমার চোখের দিকে তাকালো। সেই ঘৃণা ভরা দৃষ্টি আমার আত্মাকে এক ফোর করে করে দিচ্ছিল। শাহজাহান হিস করে বলল, সব কিছুর জন্য তুই দায়ী। তুই তো তোকে ভবিষ্যৎ আয়নাটা রাখতে দিছিলি। তুই যদি সেদিন ওকে বারণ করতি তাহলে কিছু হইতো না। তোর বোনের এই পরিণতির জন্য তুই দায়ী। তুই একজন খনি শাহজাহান, খনি। আমার মাথাটা যেন ঘুরে উঠল। বুকের ভেতরে তীব্র এক অপরাধ বোধ ধুমসে বছরে যেতে লাগলো। হ্যাঁ, আমি তো দায়ী। আমি কেন আটকালাম না? আমার জন্য তো আজ নীলার এই অবস্থা। আমার চোখ যেন ঝাপসা হয়ে গেল, পা দুটো অবশ হয়ে গেল। মন দেবেন না, ওর কথায় কান দেবেন না। রেজাউল যেন চিৎকার করে দূর থেকে বলল, ও আপনাদের বোনকে ভেসিয়ে দিতে চাইছে। নিজের ওপর বিশ্বাস রাখুন। তার কথাগুলো যেন আমার চেতনা আঘাত করলো। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে সোজা রাখলাম। বুঝতে পারলাম আমরা যদি মানসিকভাবে ভেঙে পড়ি তাহলে রেজাউল সাহেব একা এই লড়াই জিততে পারবেন না। আমরা মানসিকভাবে দৃঢ়তা দেখে সতারা যেন এবার খেপে গেল। ওর শেষ ব্যর্থ চেষ্টা হয়। ও আসল রূপ প্রকাশ করতে শুরু করলো। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্গের মতো নিচে নেমে এলো। আমাদের নিঃশ্বাস ঘন হতে লাগলো। মোমবাতি যেন তপ করে নিভে যেতে লাগলো। একে একে ঘরের কোনায় জমে থাকা অন্ধকার যেন আকার নিতে শুরু করলো ভয়ঙ্কর ভাবে, জীবন্ত হয়ে উঠলো। আমি স্পষ্টভাবে দেখলাম ছাড় মধ্য দিয়ে বিভৎস এক অপূর্ব নড়াচড়া করছে। বাতাসে ভেসে আসতে লাগলো পচা মাংসের মতো তীব্রতর গন্ধ। আর নীলার শরীরটা, সেটা আর মানুষের শরীর ছিল না। ওটা বৃত্তের ভেতরের শূন্য প্রাধুকারের মাঝে আমি আমার বোনকে চিনতে পারলাম। ও ঠোঁট সামান্য নড়ল, কোনো শব্দ বের হলো না। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমাকে ডাকছে, ভাইয়া। ওই একটা মুহূর্ত ছিল রেজাউল সাহেব যেন এই সুযোগটার অপেক্ষায় ছিলেন। তিনি তার সর্বশক্তি দিয়ে এমন এক শব্দ উচ্চারণ করলেন যা কোনো মানুষের কণ্ঠ থেকে বের হওয়া সম্ভব নয়। মনে হলো শব্দটা এই ঘর থেকে নয়, বরং মহাবিশ্বের কোনো এক প্রান্ত থেকে আছড়ে পড়ল। সাথে সাথে এক বিস্ফোরণের মতো শব্দ হলো। ঘরের সমস্ত কাচের জানালা ঝনঝন করে ভেঙে পড়ল। একটা তীব্র শীতল বাতাসের ঝাপটা আমাদের সবাইকে পেছনে ফেলে ঠেলে দিল। শেষ মোমবাতিটাও নিভে গিয়ে ঘরটা রীতিমতো ডুবে গেল নিকশ কালো অন্ধকারে। আর সেই অন্ধকারের মধ্যে আমি শুনলাম হাজার হাজার কণ্ঠে এক সম্মিলিত আর্তনাদ, যা ধীরে ধীরে বেরিয়ে গেল অতল গহরে। তারপর সবকিছুই শান্ত, জমাট বাঁধা হিমশীতল নিস্তব্ধতা।
বাবা টর্চ লাইটটা খুঁজে নিয়ে জ্বালাতেই আমরা দেখলাম বৃত্তের ভেতরে নীলা নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শরীরটা একদম ফ্যাকাশে, ঠোঁট নীল হয়ে গেছে, কিন্তু ওর মুখটা শান্ত। সেই হিংস্রতা এখন আর নেই। রেজাউল সাহেব তার সঙ্গী দুজনে হাঁটু কেড়ে বসে হাঁপাচ্ছেন, যেন তারা নিজেরাও জীবনের সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছেন। অতঃপর রেজাউল সাহেব বললেন, অতঃপর সে সতটাকে তাড়ানো গেছে, কিন্তু সাবধানে থাকবেন। আমি তাবিজ দিয়ে যাচ্ছি, পানি পড়া দিয়ে যাচ্ছি, এগুলো 40 দিন ব্যবহার করবেন। আশা করি নীলা আর কখনো এই শয়তানের কবলে পড়বে না। ভালো থাকুন আপনারা। এরপরে রেজাউল সাহেব এক তাবিজ দিয়েছিলেন, পানি পড়া দিয়েছিলেন, বালু পড়া দিয়েছিলেন। সমস্ত কিছু ব্যবহারের পর মোটামুটি 40 দিন পর আলহামদুলিল্লাহ এখন নীলা অনেক ভালো আছে। এবং এরপরে নীলার সাথে আর কখনো এমনটা ঘটেনি যে